নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ বং কাপলসের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন আমরা লোকাল ট্রেনে চেপে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরেই ডিসক্লোজ করছি। আপাতত শিয়ালদার উদ্দেশ্যেই আমরা চললাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি পুরুলিয়া। শিয়ালদা থেকে, হাওড়া থেকে আমাদের ট্রেন, কিন্তু আমরা আপাতত এসেছি শিয়ালদায়। শিয়ালদা থেকে এখান থেকে ক্যাবে আমরা এখন যাব হাওড়া। 11:30টায় আমাদের ট্রেন। কালকে সকালে আমরা পুরুলিয়ায় পৌঁছে যাব। অনেকদিন পর শিয়ালদা স্টেশনের এই নতুন রুটটা দেখে খুব ভালো লাগলো আমাদের। শিয়ালদা স্টেশন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নানান রকম দোকান, এক্সিকিউটিভ লাউঞ্জ, কত কী না হয়ে গেছে। আর যে কোনো ট্রিপ শপিং ছাড়া তো ইনকমপ্লিট। আর আমাদের ফ্রেন্ডসরা যেহেতু শপিং করতে গেছিলো, তাই বাজার কলকাতার সামনে এই জায়গাটায় আমরা অপেক্ষা করছিলাম ওদের জন্য। এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। রাত বাজে 9:30। খিদে পেয়ে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে, তাই আমরা ঢুকে পড়েছি আইআরসিটিসির ফুড ট্র্যাকে। এখানে ঢুকে আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। অর্ডারটা কিন্তু আগেই পে করতে হয়, টাকা পে করার পর আমাদের বিল দিয়েছিল, সেই বিলটা নিয়ে গিয়ে এই কাউন্টারে জমা দিয়ে দিয়েছিলাম। ওনারা যখন আমাদের অর্ডারটা হয়ে যাবে তখন টোকন নাম্বার ধরে ডাকবেন। আর অর্ডারটা কিন্তু সেলফ পিক আপ, কেউ টেবিলে দিয়ে যায় না। আমাদের হাতে সময় ছিল 9:30টায় আমরা পৌঁছে গেছিলাম, 11:30টায় ট্রেন ছিল আমাদের হাতে যেহেতু সময় ছিল, তাই আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি। আমাদের অর্ডারও চলে এসছে চিলি চিকেন ফ্রাইড রাইস। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। আইআরসিটিসির নিয়ম অনুযায়ী এনারা কিন্তু ওজন হিসাবেই খাবারটা পরিবেশন করে থাকে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি 19 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। জেনারেলি এই ট্রেনটা এই প্ল্যাটফর্মেই দিয়ে থাকে। আগে এই ট্রেনটা রাত্রির 12:05 ছাড়তো, কিন্তু এখন এর সময়সূচি পরিবর্তন করে রাত্রির 11:30টায় করে দেওয়া হয়েছে, যেটা ভোর 6:30টার সময় পুরুলিয়া স্টেশনে আমাদেরকে পৌঁছে দেবে। আমরা আমাদের কোচ B1 এর সামনে পৌঁছে গেছি। যারা পুরুলিয়া যাচ্ছেন তাদের জন্য এই ট্রেনটা একদম আইডিয়াল ট্রেন। রাত্রিবেলা ট্রেনে উঠে আপনি ঘুমিয়ে পড়বেন আর সকাল সকাল ভোর ভোর আপনি পুরুলিয়া পৌঁছে যাবেন। আমরা উঠে পড়েছি 4 জনেই। তো এবার অফ টু পুরুলিয়া। রাতের ট্রেন, সুন্দর একদম পরিষ্কার, সুন্দর চিল্ড এসি রয়েছে। এবার শুধু ঘুমাবো, সকালবেলা সোজা পুরুলিয়া, তাই তো। এখন বাজে ভোর 6টা। সকাল সকালই উঠে পড়েছি, কারণ আর আধ ঘন্টা পরে আমরা পুরুলিয়া পৌঁছে যাব। সকালবেলা কিন্তু ভোরের আকাশ দেখতে বেশ অন্যরকম সুন্দর লাগছে। বিশেষ করে এই ট্রেন জার্নিতে ট্রেনের মধ্যে থেকে ভোরটা দেখতে দারুণ লাগছিল। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে চলছিল। আমরা 6:30টার পরিবর্তে সকাল 7টায় পৌঁছেছিলাম। এবার এই ওভারব্রিজ দিয়ে আমাদের স্টেশনে বাইরে যাওয়ার পালা। এখানে কিন্তু আর কোনো এসকেলেটর নেই, আপনাকে এই ওভারব্রিজ পেরিয়েই ওপারে যেতে হবে। আমাদের গাড়ি স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। যেহেতু আমরা আগে থাকতেই বুকিং করে রেখেছিলাম, সেই কারণে রিসর্ট থেকে গাড়ি টাইমেই পাঠিয়ে দিয়েছিল। ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছিলেন বাইরে, তিনি আমাদের নিয়ে গেলেন গাড়ির কাছে। ফাইনালি সকাল সকাল পুরুলিয়া পৌঁছে গেছি। আমাদের গাড়িও চলে এসছে, এখন যাচ্ছি গাড়ির কাছে। সব ঘুম ঘুম চোখ, ঘুম থেকে উঠে গাড়ি। হাঁটতে হাঁটতে আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। গাড়িতে লাগেজটা তুলে দিয়ে এখন রিসর্টের দিকে যাওয়ার পালা। ড্রাইভার দাদা ব্রেকফাস্টটা বাইরেই করে নেওয়ার অপশন দিয়েছিল, কিন্তু আমরা ঠিক করলাম যে ব্রেকফাস্টটা আমরা রিসর্টে পৌঁছেই করব। বলবো তোমাকে
বাইরের সিনিক বিউটি দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা সময় পার করে ফেলেছি সেটা আমরা বুঝতে পারিনি। এবার আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, যেটা আমাদের রিসর্ট যাওয়ার রাস্তাতেই ছিল। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টটা ছিল সিরকাবাদ এস টার্নিং ভিউ পয়েন্ট। এটা অনেকটা সিল্ক রুটের মতন, কিন্তু জায়গাটা ছোট। খুব সুন্দর লাগছিল সকালবেলা ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের, আমরা প্রচণ্ড এনজয় করেছি এই জায়গাটায়। এবার আমরা এখান থেকে যাব আমাদের রিসর্টে, সেখানে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ঘুরতে বেরোবো। এই গ্রামের মেঠো পথ ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটা ছিল বাঘমুন্ডিতে, যেটা অযোধ্যা পাহাড়ের ওপরেই। আমাদের রিসর্টের নাম হলো রাজ হিল রিসর্ট। এটা একটা নতুন প্রপার্টি, যেটা জুলাই 2024-এ ইনগ্রেট হয়েছে। রিসর্টের ফার্স্ট লুককেই আমাদের খুব পছন্দ হয়ে গেছিল, তাই আমরা রুমে না ঢুকে আগে রিসর্টের একটা ট্যুর নিলাম, সাথে আপনাদেরকেও দেখাই যে কতটা সুন্দর রিসর্টটা। আর সকালের এই মনোমুগ্ধকর পরিবেশে সাথে পাখির ডাক আর পাহাড়ে এই সুন্দর সূর্যোদয়, তার সঙ্গে রিসর্টের অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর লাগছিল। ওখানে একটা দোলনা ছিল, যথারীতি ও তো দোলনা দেখেই আর নিজেকে আটকে রাখতে পারেনি, তাড়াতাড়ি চলে গেছে দোলনায়। ও বসে পড়লো দোলনাতে দোল খাবে বলে। সুইংস তো আমার সব সময় ফেভারিট, আর সুইং দেখে আমার তো মনে হলো আমার বেশিরভাগ সময় এই সুইংয়েই কেটে যাবে। পাহাড়ের উপরে এরকম একটা নির্জন পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে একটা দোলনা খুব সুন্দর একটা ব্যাপার। চারিদিকে ফুল গাছ, পাখির ডাক, নিরিবিলি একটা পরিবেশ, তার মধ্যে যদি এরকম একটা দোলনা পাওয়া যায়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। এরপরে আমাদেরকে ওখান থেকে রুম দিয়ে দিয়েছিল। এখন আমরা রুমের ট্যুরটাও আপনাদেরকে করিয়ে দিই, একবার দেখিয়ে দিই। রুমটা যথেষ্ট স্পেসিয়াস আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন ছিল। আর এর যে ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আনফর্চুনেটলি সেই সময় কোনো কারেন্ট ছিল না, ডিউ টু সাম মেনটেনেন্স। তারপরে কখনো আর পাওয়ার অফ হয়নি। রুমটা খুব ভালো ছিল। আমরা ঠিক করেছি যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমাদের পরবর্তী গন্তব্য যাব, যেটা ছিল সীতাকুণ্ড। আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল, জাস্ট 100 থেকে 200 মিটার। তো সীতাকুণ্ডর দিকে এখন আমরা যাচ্ছি, বেশি দূর না, সামনেই সীতাকুণ্ড। জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর এখানকার ল্যান্ডস্কেপটা, দারুণ। কুণ্ডটা কি সেটা লোকজনের জানাই নেই, তো যারা আসছে তাদের সবার মনে এটাই হচ্ছে এটা কি জিনিস। হ্যাঁ, কিছু টুরিস্ট যাচ্ছিল, তারা যে বলছে যে সীতা কি এখানে ঝাঁপ মেরেছিল, তো অ্যাকচুয়ালি কেউ জানেই না। যাওয়ার পথে দেখলাম পুকুরে কিছু বাচ্চা ছেলে স্নান করছিল। আমরা তো প্রথমে এটাকে সীতাকুণ্ড বলেই ভুল করেছিলাম। আমরা তো ভেবেছিলাম আমাদের সাথে কোনো স্ক্যাম হয়ে গেছে, পুকুরটাকেই নাকি সীতাকুণ্ড বলে চালিয়ে দিচ্ছে। তারপরে রিয়েলাইজ করলাম যে এটা সীতাকুণ্ড না, কারণ ওই বাচ্চারাই আমাদেরকে দেখিয়ে দিয়েছিল আসল সীতাকুণ্ড রাস্তার ওপারে। সীতাকুণ্ড আসার দুটো রাস্তা আছে, একটা ডান দিক থেকে, একটা বাঁ দিক থেকে। আমরা বাঁদিকের রাস্তা দিয়ে এসেছিলাম, কারণ ওটা আমাদের হোটেল থেকে আসার সহজ উপায় ছিল, হাঁটা পথ ছিল। অনেকে এই সামনের রাস্তা থেকেও আসে গাড়ি করে, আমরা এই দিক থেকে এসেছিলাম। খুবই উঁচু নিচু জায়গা, তুমি কিন্তু সাবধান, জুতো স্লিপ করলে পড়ে যাবে। ওটা সীতাকুণ্ড। সুবর্ণ আর সুবর্ণর ওয়াইফ ওখানে পৌঁছে গেছে, এখন আমাদের পৌঁছানোর পালা। জায়গাটা পুরোপুরি কাদা, আমরা খুব সাবধানে পা ফেলে নামছি। মাইথোলজি অনুযায়ী কথিত আছে যে রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন এই অযোধ্যা পাহাড়ে, তখন সীতা দেবীর জল তেষ্টা পেয়েছিল। সেই সময় রামচন্দ্র তার তীর ধনুক দিয়ে এখানে একটা কুণ্ড তৈরি করেছিলেন, যেখান থেকে জল বেরিয়ে এসেছিল, এবং সেই জল পান করেই সীতা তার তৃষ্ণা মিটিয়েছিলেন। সেই থেকেই এই জায়গাটার নাম সীতাকুণ্ড। এটা তো গেল মাইথোলজিক্যাল পার্ট, বাট আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন তাহলে সীতাকুণ্ড কিন্তু একটা ন্যাচারাল স্প্রিং। স্প্রিং মানে হলো উষ্ণ প্রস্রবণ, যেখান থেকে সারা বছর জল বেরোতে থাকে। সেটা কিন্তু ওয়েদারের তুলনায় যথেষ্ট নর্মাল টেম্পারেচার থাকে, মানে গরম থাকে, সেই কারণে এটাকে উষ্ণ প্রস্রবণ বলা হয়। শীতকালেও এর জল ঠান্ডা হয় না। ক্লিয়ার একদম। আর জলটা অদ্ভুতভাবে মাটির নিচ থেকে একটা বাবলস মতো ক্রিয়েট হচ্ছে, সেখান থেকে জলটা সারাক্ষণ
এখানে আসছে। এখন আবার ব্যাক টু রিসর্ট যাব, এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাকিটা আমরা আবার অন্য জায়গায় যাব ঘুরতে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের থার্ড ভিউ পয়েন্টের দিকে। দুপুরে লাঞ্চটা দারুণ ছিল, ডাল ভাত, আলু পোস্ত, আলুর চোখা, তার সাথে ডিমের ঝাল আর চাটনি পাঁপড় তো ছিলই। খুব সুন্দর লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা চলে এলাম মুরগুমা ড্যামে। ড্যামের ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওভারফ্লো, এখান থেকে ড্যামের যে এক্সেস জলটা সেটা ওভারফ্লো হয়ে ক্যানেলের মাধ্যমে আশেপাশের যে চাষের জমিগুলো আছে সেখানে চলে যায়। কোথাও ঘুরতে গেছি আর ফটো তুলবো না, সেটা কি হয়? এই জায়গাটা কিন্তু দারুণভাবে ফটোজেনিক, আর আমরা তো এখানে প্রচুর ফটো তুলেছি। বিকেলের পরন্ত সূর্যাস্ত, সেই সময় এই মুরগুমা ড্যামের দৃশ্যটা জাস্ট এক কথায় অপূর্ব লাগছিল। একবার দেখুন, এখানে প্রচুর লোক, সবাই এসছে এই বিকেলটা এনজয় করতে। আমরাও বিকেলটা খুব এনজয় করেছি। আর চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ, শহরের কোলাহল মুক্ত পরিবেশ। এই যে একবার দেখুন, এই যে ওপর দিক থেকে এই সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে ড্যামের ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে আসতে হয়। চারিদিকটা একবার একটু দেখিয়ে দিই। এখানে অসাধারণ একটা দৃশ্য। অনেকটা আমাদের যে হোটেল ছিল, হোটেল থেকে প্রায় 16 কিলোমিটার ট্রাভেল করে এসেছি। ছোট রাস্তা, বেশ ভালো অ্যাডভেঞ্চার লাগছিল, কিন্তু এই জায়গাটায় এসে অসাধারণ একটা ফিল। এই আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা, এইখানে এই ড্যাম্পের জলটা এখানে পড়ছে, কি সুন্দর একটা অসাধারণ, মানে অন্যরকমই একটা, মানে এরকম ড্যাম আমি দেখিনি আগে কখনো। বিকেলের পরন্ত সূর্য, সেই সময় ড্যামের এই অপরূপ সৌন্দর্য আমাদেরকে জাস্ট মুগ্ধ করে দিয়েছিল। এখানে আরও অনেক ট্যুরিস্ট ছিল আমাদের মতো। আমরা প্রচুর ছবি তুলেছি ওখানে। এর আগেও আমি ড্যামে এসেছি, কিন্তু আমাদের ড্যামে আসা, অর্থাৎ আমাদের দুজনের এই প্রথমবার ড্যামে আসা। ও তো আগেও এসেছে, কিন্তু আমার প্রথম ড্যাম ভিজিট। তবে এখানে এসে আরেকটা জিনিসও দেখলাম, ওই ওপরে যে জলটা আছে ওখানে প্রচুর লোকে স্নান করছিল। ড্যাম দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুইসাইড পয়েন্টে। রাস্তায় অনেক জ্যাম ছিল, তবে মানুষের না, সেটা গবাদি পশু। ওখানকার লোকেদের মেইন জীবিকা হলো চাষবাস আর পশুপালন। এখন আমরা এসেছি আর একটা ভিউ পয়েন্টে, যেটা সুইসাইড পয়েন্ট নামে খুব পপুলার। এটাও মেইন রাস্তা থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অফ রোডিং। রাস্তাটা দেখো। রাস্তাটা একটু দেখাই সবাইকে। এই হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তবে পাহাড়ের একটা আলাদা ব্যাপার আছে। এই যে ভিউ পয়েন্টটা, কি সুন্দর একটা শান্ত নিরিবিলি, শুধুমাত্র নিজেদের আওয়াজ ছাড়া। হয়তো এখানে ম্যাক্সিমাম নয়েজটা আমরাই তৈরি করছি, তাছাড়া আর কোনো নয়েজ নেই, বাকিটা পুরোপুরি নেচার, তাই তো? একদমই তাই। আর সূর্যটা ডুবে যাচ্ছে, এই আলাদাই একটা ফিল লাগছে জঙ্গলের মধ্যে আমরা। মেইন রাস্তা থেকে অনেকটাই হেঁটে আসতে হয়। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, প্রায় চলে এসেছি আমরা। জায়গাটা বেশ শান্ত নিরিবিলি, লোকজন কম। কেমন লাগছে তোমার? খুবই সুন্দর। এমনি তো আমার পাহাড় খুব ভালো লাগে, হ্যাঁ, তারপরে এরকম একটা জায়গা, আবার মেন রোড থেকে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি, আরো যেন সুন্দর লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে। তবে এখানে লোকাল মনে হচ্ছে যেন কোনো সত্যি কোনো হাইকিং করছি। হ্যাঁ, হাইকিং এ অবশ্য খুব বেশি না হলেও। তবে এটা হাইকিং। যারা হাইকিং করতে চাও তাদেরকে আমি বলবো যে পুরুলিয়া আসার জন্য অবশ্যই খুব বাজেটের মধ্যে হয়ে যাবে। অনেকেই আছে যারা অনেক মানে হাইকিং করতে পারে না, তাদের ব্রিদিং প্রবলেম হয়, বাট এখানে সেই জিনিসটা হবে না। হ্যাঁ, আর হাইকিংও করতে পারবে, মানে দুটোই ফিল হয়ে যাবে। জানি না এত সুন্দর জায়গা থেকে লোকে সুইসাইড করার কেন প্রবণতা আসছে। এত ভালো একটা জায়গা,
অথচ এটা নাকি সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্টের আরেকটা part। এরকম হতে পারে এখানে অ্যাক্সিডেন্ট করে লোকের পা ফা স্লিপ করে। আচ্ছা, আমাদের এই দাদা বলছে কি বললে এটা? সুইসাইড পয়েন্টের দুটো পার্ট, একটা পার্ট বাঁ দিকে একটা ডান দিকে। আচ্ছা বাঁ দিকে পার্টটা পেয়েছি। আচ্ছা, তো ভিউটা কিন্তু অসাধারণ এখানে। এটা সুইসাইড পয়েন্টের আরেকটা সাইড। তবে এখানে এসে মনে একটা গভীর প্রশ্ন জাগলো। কি প্রশ্ন বলো? সেটা হচ্ছে এই এত বড় সুসাইড পয়েন্টে এক্স্যাক্টলি কোন জায়গাটা এসে লোকজন সুসাইড করে, আমি এটা জানতে চাই। আসল সুইসাইড পয়েন্ট এক্সপ্লোর করতে এই দাদা আমাদেরকে বললো এই জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে। ছোট্ট জায়গা, এইটা আচ্ছা, এইটা হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট। না না ভাই, আমি যাব। একদম খাড়াই ঢাল এখান থেকে, এই জন্যই এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। শান্ত নিরিবিলি জায়গা পুরো। কিছু বাচ্চা আছে যারা এসে দিয়ে পয়সা খাবার খাবো করে যাচ্ছে, রীতিমতো গান গাইছে ওরা। তবে যারা আসবে, দাদা কিন্তু সব থেকে বেশি এফোর্ট দিচ্ছেন এখানে দাঁড়িয়ে এসে। আমরা যাওয়ার সময় দেখেছিলাম দাদা একভাবে দাঁড়িয়ে আছে, কোনো মনেই হবে না যে ইয়ে। আমরা তো প্রথমে স্ট্যাচু ভেবেছিলাম। ভিউ পয়েন্টগুলো ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছিল, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা রিসর্টের দিকে ফিরে চলে আসব। পাহাড়ে সন্ধেটা খুব তাড়াতাড়ি নেমে যায়, আর সন্ধে হয়ে গেলে পাহাড়ে দেখার মতন আর কিছু নেই। সন্ধেবেলায় এই রিসর্টের ভিউটাও খুব সুন্দর লাগছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, মিশমিশে কালো অন্ধকার, আর তার মধ্যে এত সুন্দর রঙিন আলোর একটা সমাহার। আমরা রিসর্টে চা আর স্ন্যাক্সকে বেরিয়ে পড়লাম আশেপাশের পরিবেশটা দেখতে। প্রথমে তো আমরা ঠিক করেছিলাম যে বেরোবো না, কারণ আমাদের রিসর্ট থেকে আমরা শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। কিন্তু তারপরে সাহস করে আমরা বেরিয়ে পড়লাম হিলটপের দিকে। এই রাস্তায় কিছু সুন্দর সুন্দর নতুন নতুন রিসর্টও হয়েছে, অনেক হোটেলও হয়েছে। আমাদের হোটেল থেকে বলা হলো যে রাত্রি 9টা পর্যন্ত সব দোকানপাট খোলা থাকে, কিন্তু আমাদের লোকালয়ের মতো অতটা জনবহুল না, অতটা কোলাহল ছিল না। মনে হচ্ছিল যেন অনেক রাত্রির হয়ে গেছিল, যদিও ঘড়ির কাঁটায় তখন বাজে সন্ধে 7টা। আমরা ওখানে ফার্ম হাউস কিচেন বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম সন্ধ্যের কিছু খাবার খাবো বলে। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর চিলি মাশরুম। চিলি মাশরুম অ্যাভেলেবল না থাকায় আমরা আবার অর্ডার করলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন। দুটোই কিন্তু অসাধারণ খেতে ছিল। তবে আমরা হোটেল থেকে ভেজ পকোড়া খেয়েই বেরিয়েছিলাম, যেটা আমাদের হোটেলের ইভিনিং স্ন্যাক্স ছিল। কিন্তু এখানকার লোকাল দোকানে কিরকম খাবার পাওয়া যায় আর তার টেস্ট কেমন সেটা দেখবো বলেই আমরা এখানে ঢুকেছিলাম। আর খাবারটা খেয়ে আমরা খুব ভালো এনজয় করেছিলাম। আর খাবারটা এনজয় করতে করতে আমরা নেক্সট যে আমাদের প্ল্যান ছিল সেটাও আমরা ঠিক করেছিলাম যে পরদিন সকালে আমরা কি করব। আর সুন্দর ঠান্ডা শীতের আমেজও ওখানে শুরু হয়ে গেছিলো, যেহেতু আমরা নভেম্বরের শুরুতে গেছিলাম। আমি তো রীতিমতন জ্যাকেট পরে বেরিয়েছিলাম, কারণ এতটাই ঠান্ডা লাগছিল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম পাকোড়াটা খেতে খুব ভালো লাগছিল। যারা অযোধ্যা হিলটপে স্টে করবেন তাদেরকে বলবো একবার হলেও এই দোকানে গিয়ে খাবারটা খেয়ে আসতে। আপনারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। খাবার খেয়ে আমরা আবার গ্রামের রাস্তা দিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। গ্রামের যে পরিবেশটা খুব সুন্দর, অন্ধকারটা যেন আরো ওখানে গাঢ় ছিল। কারণ কি, এখানে কোনো স্ট্রিট লাইট অ্যাভেলেবল ছিল না। লোকের বাড়িতে লাইট ছিল ঠিকই, কিন্তু রাস্তায় কোনো লাইট ছিল না। একটু ভয়ে ভয়েই আমরা রিসর্টের দিকে যাচ্ছিলাম, এটা ভেবে যে রাস্তায় কোনো শিয়ালের সাথে দেখা না হয়ে যায়। কারণ বেরোনোর সময় আমরা রিসর্টের বাইরে শিয়ালের আওয়াজ শুনতে পেয়েছিলাম, যেটা শুনে আমরা ভয়ই পেয়েছিলাম, ভেবেছিলাম বেরোবো না। কিন্তু বেরিয়েছিলাম যে গ্রামের অন্ধকারটা কিরকম, রাতটা কিরকম সেটা দেখবো বলে। শহরের রাত আর গ্রামের রাতের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। আর আমাদের রাত্রেবেলা ঘুরে খুব ভালো লাগলো। তারপরে আমরা রিসর্টে এসে আমাদের ডিনার সারলাম চিকেন কষা আর রুটি দিয়ে। খুব ভালো ছিল, খুব সুন্দর খেয়েছি। আর
আজকের মতো আমাদের ঘোরা আমরা এখানেই কমপ্লিট করলাম। এরপরে কাল পরবর্তী আমরা আমাদের যে ডেস্টিনেশনগুলো আছে সেখানে আমরা ভিজিট করব। সেটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটা আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এত বড় একটা ভিডিও, এত সুন্দর ঘোরা, সেটা তো একটা ভিডিওতে দেখানো যায় না। তাই কয়েকটা পার্টেই আমরা এই পুরুলিয়ার ডায়েরিজটা নিয়ে আসবো। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।